আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। তোমাদের মায়োসিস এবং হচ্ছে যে কোষ বিভাজন চ্যাপ্টারের অলমোস্ট আমরা সবগুলো টপিক আলোচনা করে এসেছি এই ধারাবাহিকভাবে। যারা আগের আমাদের ভিডিওগুলো এই লেকচারগুলো আমরা দেখি নাই তারা অবশ্যই আমরা আগের ভিডিওগুলো এবং এই লেকচারগুলো দেখে ফেলবো সিরিয়ালি, তাহলে হচ্ছে যে চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা চলে আসবে। এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক বা হচ্ছে যে একদম লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে যে এসে হাজির হয়েছি, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার টপিকটা কিন্তু আমরা আগেও আসলে মিওসিস যখন আমরা পড়ছি ডিটেলস যখন হচ্ছে একদম প্রোফেজ 1 থেকে শুরু করে সেখানে আমরা কিন্তু আসলে ক্রসিং ওভার অলরেডি আলোচনা করে ফেলেছি। আসলে আমরা আগেও বলছি তোমাদের যে হচ্ছে যে আমরা আমাদের পড়ার ক্ষেত্রে যে কোনো একটা টপিকের সাথে রিলেটেড যখন অন্য টপিক থাকে সেই টপিকটা আসলে একদম না পড়ায় হচ্ছে যে আমি আসলে সামনে আগাই না, বা হচ্ছে যে একদম টোটাল জিনিসটা একসাথে পড়ায় ফেলি। যদিও হয়তো সেই ক্ষেত্রে লেকচার একটু বড় হতে পারে, হয়তো ভিডিওর আমাদের লেকচারের কন্টেন্ট হচ্ছে যে সংখ্যা হচ্ছে যে একটু বাড়তে পারে, বাট অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার সম্পর্কে যেন আমরা আমাদের এই ভিডিওগুলো দেখার পরে বা এই ভিডিওগুলো করার পরে যেন আমাদের আর কোনো এই চ্যাপ্টার সম্পর্কে কোনো টপিক আসলে হচ্ছে যে নতুন করে পড়ার বাকি না থাকে, এটা আমাদের আসলে উদ্দেশ্য। তো ক্রসিং ওভার দেখো আমরা কিন্তু আগেও পড়ছি যে হচ্ছে যে এই মিওসিসের বা মায়োসিসের যে আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়েছে, মায়োসিস 1 এবং মায়োসিস 2, দুইটা হচ্ছে ধাপে তাকে ভাগ করা হয়েছে। সেই মায়োসিস 1-এর প্রোফেজ 1টা যেটা আমরা বলছিলাম যে মায়োসিসের যতগুলো ধাপ আছে তার ভিতরে আসলে মায়োসিস যে কারণে সবচেয়ে বেশি স্পেশাল, যে কারণে সবচেয়ে বেশি আলাদা, সেটা হচ্ছে কি তার যে প্রোফেজ 1-এ ঘটে যাওয়া ক্রসিং ওভারের ব্যাপারটা, সেটার সাথে রিলেটেড আরও কিছু ঘটনা ছিল। তবে হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে মিওসিস 1-এর প্রোফেজ 1-এ ঘটে সেটা আসলে কি, সেটা হচ্ছে ক্রসিং ওভার, যেখানে হচ্ছে কি হচ্ছিল জিনের আদান প্রদান ঘটছে। আমরা জানি যে মিওসিসের ক্ষেত্রে আমরা আগে থেকেই বলে আসছি দুইটা ঘটনা ঘটবে। মিওসিস একই সাথে কোষ বিভাজনও হবে, অন্যান্য কোষ বিভাজনের মতো তার উদ্দেশ্য বিভাজিত হওয়া, কিন্তু বিভাজিত হওয়ার চাইতেও তার বড় উদ্দেশ্য হচ্ছে তার জিনের কোয়ালিটিগত পরিবর্তন আনা, জিনের ভ্যারিয়েশন আনা, জিনের হচ্ছে যে কিছু পরিবর্তন আনা, যেটা আমরা কৃত্রিম জিনের ক্ষেত্রে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ছোট ক্লাসে হয়তো পড়ে আসছি, বা ইন্টারমিডিয়েটে আমরা কিন্তু সামনে পড়বো যে হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে আমরা কৃত্রিমভাবে কিভাবে একটা জায়গার জিনকে আরেকটা জায়গার জিনের সাথে যুক্ত করে নতুন জিন তৈরি করতেছি, বা রিকম্বিনেশনটা প্রাকৃতিকভাবে আমাদের শরীরে বা হচ্ছে জীব জগতে কিন্তু মিওসিস পর্যায়ে কিন্তু এই ঘটনাটা কিন্তু আসলে ঘটে থাকে। কখন? সেটা হচ্ছে যে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাটিন যে উপদশাটা ছিল আমরা জানি 3 নম্বর যে উপদশাটা, সেই দশাতেই ঘটে। জাইগোটিন দশায় কি হয়েছিল যে হোমোলোগাস ক্রোমোজোম দুইটা অর্থাৎ একই জোড়ার, ধরো আমরা এরকম বলছিলাম যে হচ্ছে যে সেম একটা হোমোলোগাস হচ্ছে এটা যদি 1 নম্বর হোমোলোগাস জোড়া হয় তাহলে এটা হচ্ছে যে এটা হচ্ছে পিতার থেকে আগত 1, যেটা একটা জীবের শরীরে বা আমার শরীরে বা আমাদের শরীরে হতে পারে যে এটা আমার পিতার থেকে আসা ক্রোমোজোম, এবং একই সাথে তার হোমোলোগাসটা হচ্ছে আমার মায়ের ডিম্বাণু থেকে আসা যে ক্রোমোজোমটা ছিল সেই ক্রোমোজোমটা, এটা হচ্ছে 1 নম্বর জোড়া, এরকম 2 নম্বর জোড়া, এরকম 3 নম্বর জোড়া আমরা কিন্তু আগে পড়ছিলাম। এবং আমরা সেখানে দেখছিলাম যে হচ্ছে যে এই জাইগোটিন দশায় তারা সিনাপসিসের মাধ্যমে কাছাকাছি এসে অবস্থান করছিল, এবং যখন তোমার হচ্ছে যে কি হইলো, যখন তোমার হচ্ছে প্যাকাটিন উপদশায় আসলো তখন এরা কাছাকাছি এসে তোমার এই ক্রোমোজোমগুলার কোন একটা জায়গায় একটা সেন্ট্রোমিয়ার বাদে বাকি যে কোনো জায়গায় হতে পারে, সাধারণত এই দিক থেকে হতে পারে, এক জায়গা থেকে শুরু হয়, একটা জায়গায় হয়, আবার অনেক ক্ষেত্রে একাধিক জায়গাতেও কিন্তু আসলে কি ঘটে, এই যে তোমার হচ্ছে ক্রসিং ওভারের ঘটনাটা ঘটে। এইখানে ভিতরে আসলে কি আছে বলো তো? এর ভিতরে ক্রোমাটিন সুতা আছে। এই ক্রোমোজোমটা যে একটা আমরা বাহুর মতো দেখতেছি, এর ভিতরে ক্রোমাটিন সুতা আছে, যে সুতা আসলে কি, যে সুতা আসলে হচ্ছে যে ডিএনএ হিস্টোন প্রোটিন, তাই না, যৌগ, তাই না। সেখানে হিস্টোন প্রোটিনটার কাজ হচ্ছে বংশগতির সাথে এর কোনো ভূমিকা নাই, বংশগতির ক্ষেত্রে এর কোনো ভূমিকা নাই। এটা আমরা ডিটেলস আলোচনা করব কোষ চ্যাপ্টারের ক্ষেত্রে বা অন্য চ্যাপ্টারে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, সেখানে আমরা দেখে নিব। তোমার হচ্ছে এই ক্ষেত্রে এই শুধু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বংশগতির ক্ষেত্রে আসলে কে ডিএনএ, সেই ক্রোমাটিনের অন্যতম একটা উপাদান হচ্ছে কে ডিএনএ, যেই ডিএনএর কিছু নির্দিষ্ট অংশ বা যেই ক্রোমোজোমের বা ক্রোমাটিনের নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু জিন থাকে, যে একটা ক্রোমাটিনের তোমার হচ্ছে যে একটা ক্রোমোজোমের সেই ডিএনএ আসলে আমরা জিন বলবো, যে অংশের যেই ডিএনএটা কি করতে পারে, চারিত্রিক বৈশিষ্ট্য আসলে প্রকাশ করতে পারে। আমরা অন্য জায়গায় আগেও এই চ্যাপ্টারের শুরুতে বেসিক পড়ানোর সময় আমি অলরেডি তোমাদের এগুলো পড়াইছি। তো হচ্ছে ক্রসিং ওভারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে এরকম একটা ক্রোমোজোমের কোন একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে ভেঙে যায়, একই জায়গায় অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের এর যে বরাবর ভাঙবে এরও সেই জায়গায় ভেঙে যাবে। কারণ কি হয় যে তোমার হচ্ছে ধরো এর যদি এই জায়গার ক্রোমাটিনের ভিতরে এই জায়গার ক্রোমাটিনের ভিতরে বা এই ডিএনএ গুলাতে তোমার হচ্ছে কি হয়, উচ্চতর জিন থাকে, তোমার হচ্ছে যে পিতার এখানে এই ক্রোমোজোমের ক্ষেত্রে, হোমোলোগাসের এই ক্রোমোজোমের ক্ষেত্রে মায়েরও এই জায়গায় দেখা গেছে মায়েরও এই জায়গার যে ডিএনএ গুলো আছে বা এই জায়গার যে জিনগুলো আছে বা এই লেখানে যে লোকাসগুলোতে যে জিনগুলো অবস্থান করতেছে তারাও দেখা গেছে উচ্চতার ক্ষেত্রেই ভূমিকা রাখে।
ঠিক আছে, হয়তো মায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে লম্বা হতে পারে, বাবার ক্ষেত্রে সেটা খাটো হতে পারে, কিন্তু দুজনই সেম টাইপের জিন সাধারণত তোমার হচ্ছে একই জায়গায় একই অবস্থানে একই লোকাসে এরকম হচ্ছে যে জায়গাগুলোতে স্পেসিফিক জায়গাগুলোতে অবস্থান করে, ফলে এই জায়গাগুলোতে ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্রোমোজোমের এই জায়গাটা তোমার হচ্ছে যে ভেঙে গিয়ে এই জায়গার কিছু অংশ এই জায়গায় চলে আসতে পারে, এই জায়গার কিছু এই জায়গায় চলে আসতে পারে, এবং ভেঙে যাওয়ার ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে যে এনজাইমটা কাজ করে, এটাকে ভাঙতে বা কাটতে বা তোমার আলাদা করতে যে এনজাইমটা কাজ করে এটাকে আমরা বলি হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। এন্ডোনিউক্লিয়েজ বইয়ে আমরা এই নামটা মনে হয় পাবো হাসান স্যারের বইয়ে। এন্ডোনিউক্লিয়েজ আমরা বলি। এই এন্ডোনিউক্লিয়াসটা তোমার হচ্ছে কি করে, ক্রোমোজোমের এই জায়গাগুলোতে ক্রোমোজোমকে ভাঙতে বা জিনকে তোমার হচ্ছে যে আলাদা করতে ভাঙতে সাহায্য করে। তারপর এখানে আমরা কি দেখছিলাম যে হচ্ছে প্যাকেটিয়ন উপদশায় যে এই জায়গায় তোমার হচ্ছে এরকম একটা এক্স এর মতো আকৃতি হয়েছিল, তাই না? ভেঙে গিয়ে তোমার হচ্ছে ওই জায়গা যে জায়গাটা ভাঙে সেই অংশগুলো জোড়া লাগে, এরকম সেই জায়গাটা জোড়া লাগে এবং এটাকে একটা এক্স এর মতো তৈরি হয়। এবং এইখানে এর ভিতরে থাকা যে ডিএনএ আছে আমরা জানি এই যে এটি জিসি, খেয়াল করে দেখো তো, আমরা এগুলো পড়ছি হয়তো কোর্স চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে। তোমার হচ্ছে এটি জিসি সিজি, এই যে নির্দিষ্ট জেনেটিক যে তোমার হচ্ছে যে সিকোয়েন্স আছে বা যেটাকে আমরা কি বলি আসলে জিনোম সিকোয়েন্স আছে, সেই নির্দিষ্ট জিনোম সিকোয়েন্সই তো আসলে কি করে, নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রোটিন তৈরি করে। ফলে হচ্ছে সেই জিনোম সিকোয়েন্সে যদি পরিবর্তন আসে তাহলে কি হবে, প্রোটিনেও পরিবর্তন আসবে বা চারিত্রিক বৈশিষ্ট্য আসলে কি হবে, পরিবর্তন আসবে। তাহলে সেই পরিবর্তনের উদ্দেশ্যেই ন্যাচারালি তোমার কি হয়, এই জায়গায় যে তোমার হচ্ছে যে ভেঙে গিয়ে তোমার হচ্ছে জোড়া লাগাচ্ছে, বা এটাকে ভেঙে যাওয়ার পরে এই জায়গাটাকে জোড়া লাগাইতে প্রথমে তো ভেঙে ফেললো দুইটাকে আলাদা আলাদা করে, পরে আবার তোমার হচ্ছে এই দুইটা ক্রস ভাবে এরকম যুক্ত হলো। জোড়া লাগানোর ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটার নাম হচ্ছে কি লাইগেজ এনজাইম। খেয়াল করে দেখো এই এনজাইমগুলো কিন্তু খুব কমন এনজাইম, আমরা অন্যান্য জায়গায় পড়ছি, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে খেয়াল করো আমরা কিন্তু পড়ছি যে হচ্ছে যে লাইগেজ এনজাইম কি করে, ডিএনএ বা জেনেটিক জিনকে আসলে বা ডিএনএ অণুকে জোড়া লাগাইতে পারে যে এনজাইমটা, সেটা হচ্ছে তোমার কি লাইগেজ এনজাইম, জোড়া লাগানোর ক্ষেত্রে কাজ করে। আর এন্ডোনিউক্লিয়েজ এনজাইমটা হচ্ছে যারা নিউক্লিক অ্যাসিডকে বা ডিএনএকে বা জেনেটিক ম্যাটেরিয়ালসকে তোমার হচ্ছে যারা কেটে আলাদা করতে পারে বা ভেঙে ফেলতে পারে, এই ধরনের এনজাইমকে আমরা, এই ধরনের একটা এনজাইম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। খেয়াল করে দেখো অন্য চ্যাপ্টারে আমরা পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর চ্যাপ্টারে, এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা অনেকটা কার মতো, একটা রেস্ট্রিকশন এনজাইমের মতো, যেটা হচ্ছে যে কৃত্রিমভাবে আমরা যখন এই তোমার হচ্ছে এই কৃত্রিম মায়োসিসের মতোই অনেকটা আমরা যখন কৃত্রিম জিনের পরিবর্তন ঘটায়, আমরা যখন রিকম্বিনেশন করি, মায়োসিসও তো আসলে রিকম্বিনেশনের উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটবে, যেন তোমার কি হয় কিছু নতুন জিন তৈরি হতে পারে, এখানে কিছু জেনেটিকে তোমার হচ্ছে যে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে এর কিছু জিন এখানে এসে এর কিছু অংশ এখানে এসে দুইজনের ভিতরে পরিবর্তিত হয়ে পরবর্তীতে আসলে কি হয়, পরিবর্তিত হয়ে পরবর্তীতে দেখা গেছে যে এরকম একটা অবস্থা তৈরি হয় যে আগের ক্রোমোজোমটা তোমার হচ্ছে যে বা এর এই ক্রোমোজোমের যে জিনের যে অবস্থার ব্যাপারটা সেটা ছিল একটু এরকম, যার ভিতরে মায়ের কিছু অংশ বা এই হোমোলোগাস ক্রোমোজোমের কিছু অংশ এরকম চলে আসলো, এই হোমোলোগাস ক্রোমোজোমের অংশগুলো চলে আসছে। আবার এর ভিতরে দেখা গেছে যে পিতার বিভিন্ন অংশ তোমার হচ্ছে পিতার ক্রোমোজোমের বা এই ক্রোমোজোমে থাকা জিনগুলার কিছু অংশ এসে এরকম একটা পরিবর্তিত ঘটনা ক্রোমোজোম তৈরি করতেছে, যেই ক্রোমোজোমগুলা স্বাধীনভাবে আলাদা হয়ে এই যে মায়োসিস একের ক্ষেত্রে এবং হচ্ছে পরবর্তীতে মায়োসিস 2-এ গিয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা আলাদা যে 4টা কোষ তৈরি করতেছে হ্যাপ্লয়েড যে তোমার হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু, সেগুলোতে তোমার হচ্ছে এরকম মিক্স ক্রোমোজোমগুলো যাচ্ছে এবং হচ্ছে যে যার উদ্দেশ্য আসলে কি, যেন হচ্ছে দুই পক্ষেরই এই হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থানকারী একই বৈশিষ্ট্যের যে এক কমপক্ষে এক জোড়া জিন আছে তাদের জন্য এবং দুই বংশ থেকে আসা যে দুইটা ক্রোমোজোম তাদের জন্য সবগুলো তোমার হচ্ছে বৈশিষ্ট্যের কমন মিক্সচার হয় এবং হচ্ছে তোমার অনাগত যে শিশুটা আসতেছে, যে বাচ্চাটা তৈরি হবে, সেখানে যেন সে হচ্ছে যে দুইটা চেইন যে বংশ আছে সেই বংশের যেন বৈশিষ্ট্য পায়, সেটা তো আসলে আমাদের উদ্দেশ্য। সেই কারণে আমরা কি করতেছি, সেই কারণে কি হচ্ছে ক্রসিং ওভারে এরকম এন্ডোনিউক্লিয়াস আলাদা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কায়াজমার মতো করে এভাবে জোড়া লাগতেছে, তারপরে তোমার হচ্ছে সেখানে আবার লাইগেজ একসাথে জোড়া লাগায় যাচ্ছে, ফলে সেটা আসলে কায়াজমা বা এক্স এর মতো তৈরি করতেছে। তার ভিতরে আসলে জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনের কি ঘটতেছে, রিকম্বিনেশন ঘটতেছে। এখানে কি ঘটতেছে, রিকম্বিনেশন ঘটতেছে, এখানে আসলে কম্বিনেশন ঘটতেছে, এখানে একটা কম্বিনেশন ঘটতেছে বা রিকম্বিনেশন ঘটতে বলতে পারি আমরা, তোমার হচ্ছে কম্বিনেশন ঘটতেছে এবং এটার একই রকম জিনগুলা বা এখানকার জিনগুলোর সাথে এটার জিনগুলা কি হচ্ছে লিঙ্কড হয়, এরকম একটা কথা আমরা বইয়ে মনে হয় পাবো যে এখানে কি হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য, যেমন উচ্চতা একই ধরনের বৈশিষ্ট্যের বা তোমার হচ্ছে একই এলাকার একই স্থানের বৈশিষ্ট্যের জিনগুলো তোমার হচ্ছে একসাথে লিঙ্কড হচ্ছে, এটার সাথে এটা কানেক্টেড হচ্ছে, এটার সাথে এটার যোগাযোগ স্থাপন হচ্ছে এবং কম্বিনেশনের মাধ্যমে নতুন জিন তৈরি হচ্ছে, যে হচ্ছে যে এক বংশের সব মানুষগুলো ছিল উঁচু, দাদার বংশেরগুলা, মায়ের বংশের সবাই ছিল হচ্ছে, দাদির বংশের সবাই ছিল দেখা গেছে যে খাটো মানুষ, কিন্তু দেখা গেছে রিকম্বিনেশনের মাধ্যমে পরবর্তীতে যে বাবা বা বাচ্চা কাচ্চাগুলো তৈরি হলো, নাতি টান্তিরা তৈরি হলো, তারা দেখা গেছে মাঝারি উচ্চতার হচ্ছে বা আরো বেশি উচ্চতার বা এরকম যে ভিন্ন বৈশিষ্ট্য আসতেছে বা রাতারাতি তোমার হচ্ছে যে বৈশিষ্ট্য পরিবর্তনের ক্ষেত্রে অনেক বেশি ভ্যারিয়েশনের ক্ষেত্রে উন্নত জীবের ক্ষেত্রে আসলে দায়ী হচ্ছে কি, উন্নত জীবের ক্ষেত্রে আসলে দায়ী হচ্ছে কি মায়োসিস, তাই না, মায়োসিস কোষ বিভাজনে
এবং সেই মায়োসিসে ঘটা আসলে কোন জিনিসটা, ক্রসিং ওভারটাই আসলে হচ্ছে এই উন্নত জীবের ভ্যারিয়েশনের জন্য হচ্ছে দায়ী। আমরা আসলে একই সাথে ক্রসিং ওভার এবং হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্বটা পড়ে ফেলতেছি। বইয়ে যেগুলো হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে এরকম দেওয়া আছে, আমরা বইয়ের পয়েন্টগুলো অবশ্যই দেখে নেব। আমরা আমাদের ভিডিওগুলো যদি খেয়াল করি তাহলে এর ভিতরে আসলে সবগুলো পয়েন্টই চলে আসবে বা চলে আসতেছে। যেমন হচ্ছে দেখো, এখন ক্রসিং ওভারের প্রসেস সম্পর্কে আমরা আগেও পড়ছি, আজকেও আমরা পড়লাম। ক্রসিং ওভারকে যদি আমরা গোছায়া হচ্ছে যে সংজ্ঞার মতো বলি তাহলে হচ্ছে কি হবে, মিওসিসের কোষ বিভাজনের ক্ষেত্রে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশাতে, প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশাতে যে তোমার হচ্ছে কি হচ্ছে যে একই রকম একই ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোমের একই রকম একই স্থানের যে হচ্ছে যে ক্রোমোজোমটা একই স্থানের কিছু জিন বা ক্রোমোজোমের কিছু অংশ ভেঙে গিয়ে আলাদা হয়ে গিয়ে যে আবার জোড়া লাগতেছে, এবং জোড়া লাগার মাধ্যমে উদ্দেশ্যটা কি, জিনের যে মিক্স আপ ঘটানো বা মিশ্রণ ঘটানো এবং হচ্ছে কম্বিনেশন এবং রিকম্বিনেশন করা এবং কম্বিনেশনের মাধ্যমে নতুন কিছু পরিবর্তিত জিন তৈরি করা, নতুন কিছু জিন তৈরি করা, জিনের কিছু বা জিনোম সিকোয়েন্সের নতুন কিছু প্যাটার্ন তৈরি করার যে প্রসেসটা বা পদ্ধতিটা, সেটাই আসলে কি হচ্ছে, সেটাই হচ্ছে ক্রসিং ওভার। এইটার ক্ষেত্রে কিছু এনজাইম কাজ করবে এবং হচ্ছে যে আমরা আরো কিছু তথ্য এমসিকিউর জন্য মুখস্থ রাখবো। থমাস হান্ট মর্গান তোমার হচ্ছে যে এই নামক বিজ্ঞানী, মর্গান নামক একজন বিজ্ঞানী, তোমার হচ্ছে পুরো নামটা হচ্ছে থমাস হান্ট মর্গান। 1900 যত সম্ভব হচ্ছে 33 সালের দিকে উনি হচ্ছে যেটা এই পদ্ধতিটা আবিষ্কার করছিল ভুট্টা গাছের ক্ষেত্রে, আবিষ্কার করছিল হচ্ছে ভুট্টা গাছের ক্ষেত্রে আবিষ্কার করছিল। এগুলো সবই এমসিকিউর জন্য। সাল তোমার হচ্ছে যে আমরা আগে বলছি যে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা চাইলে মনে রাখতে পারো। তবে হচ্ছে মর্গান সাহেবের কথা এবং হচ্ছে যে ভুট্টা গাছে যে উনি এটা আবিষ্কার করছিল সেটা আসলে একটু মনে রাখা উচিত এমসিকিউর জন্য। তাহলে হচ্ছে যে এর মাধ্যমে ক্রসিং ওভার হচ্ছে প্যাকাইটিন উপদশাতে, যেটা আসলে পরবর্তীতে ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসের ক্ষেত্রে সাধারণত আস্তে আস্তে প্রান্তের দিকে সরে যায়। শুরুর দিকে এই জায়গাগুলোতে ভেঙে যায়, আসলে পরবর্তীতে ভাঙার এই ব্যাপারটা পুরা ক্রোমোজোম জুড়েই বা বিভিন্ন জায়গায় হতে পারে। আবার এটা কিন্তু এরকম না যে সব জায়গায় প্রত্যেকটা ক্রোমোজোমের প্রত্যেকটা জিনের প্রত্যেকটা অংশেই যে হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই। আসলে অসংখ্য জায়গায় হতে পারে, অনেক জায়গায় কিন্তু আবার কি হতে পারে, ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্য নাও উৎপন্ন হতে পারে, কোনো কোনো জায়গায় হচ্ছে ক্রোমোজোম কিন্তু নাও ভাঙতে পারে। কিন্তু সাধারণত যেটা কমন যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে সাধারণত এদিক থেকে ভাঙা শুরু হয়ে যায়, আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যায়, যেটাকে আমরা কি বলি বলতো, প্রান্তীয়করণ বলি, যেটা ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস পর্যন্ত চলে। তাহলে এটাই হচ্ছে ক্রসিং ওভারের পদ্ধতিটা। ক্রসিং ওভারের ফলে নতুন যে জিনের অবস্থাটা সেটা এরকম হবে। কালারটা চেঞ্জ করার মাধ্যমে আমরা বোঝাচ্ছি আসলে কি, যে এখানকার কিছু জিন এখানে গেছে, এখানে কিছু জিন এখানে, কিছু মিক্স আপ তৈরি হয়েছে এরকম। এখানে আমরা আরো তোমার হচ্ছে যে ভ্যারিয়েশনের জন্য এরকম দিয়ে দিতে পারি, এই রেড কালারের তোমার হচ্ছে ক্রোমোজোম ক্রোমাটিন গুলার ভিতরে আমরা আবার ব্ল্যাক ডট দিয়ে দিতে পারি, তার মানে বোঝাচ্ছি যে কিছু নতুন বৈশিষ্ট্য বা এরকম তৈরি হচ্ছে, একদম পুরোটাই চলে আসতেছে এখানে এরকম না। আবার এর ক্ষেত্রে হচ্ছে আমরা এবার এরকম দিয়ে দিতে পারি লাল কালারের ডট দিয়ে, তার মানে হচ্ছে কি জিনের অসংখ্য বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, এখানে অনেক রকম বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে এর মাধ্যমে ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কয়েকটা, একদম টিপিক্যাল যে তোমার হচ্ছে যে উদ্দেশ্য, আমরা খুব ভালো করে জানি ক্রসিং ওভারের উদ্দেশ্য কি। আমরা যে মায়োসিসের গুরুত্ব পড়ছি, আমরা যে মায়োসিসের তোমার হচ্ছে যে বৈশিষ্ট্য পড়ছি, সেই মায়োসিসের গুরুত্বর ক্ষেত্রে গুরুত্বটা আসলে ক্রসিং ওভারেরই গুরুত্ব। মায়োসিসের গুরুত্ব হচ্ছে আসলে কিসের গুরুত্ব? ক্রসিং ওভারেরই গুরুত্ব। ক্রসিং ওভারের গুরুত্বকে আমরা যদি এখন হচ্ছে যে গুছিয়ে বলার চেষ্টা করি তাহলে কি হবে, ক্রসিং ওভারের ক্ষেত্রে দেখো যে ক্রসিং ওভারের গুরুত্বগুলো আমরা আসলে পুরো প্রসেসে কিন্তু বলেই আসছি। তারপরে আমরা বইয়ে যদি দেখি 7টা 8টা এরকম পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো হচ্ছে যে গুছিয়ে লেখা আছে, তোমরা বই থেকে গুছিয়ে লিখতে পারো। আমি তোমাদেরকে হচ্ছে আবার একটু মনে করায় দেওয়ার জন্য, আসলে তোমরা অলরেডি এগুলো শিখে ফেলার কথা বা আমি অলরেডি আসলে তোমাদের বলে ফেলছি। ক্রসিং ওভার আসলে কি হচ্ছে? ক্রসিং ওভারে এই যে জিনের যে কম্বিনেশন ঘটতেছে, জিনগুলো যে তোমার হচ্ছে আদান প্রদান এবং মিক্স আপ হচ্ছে, মিক্সারের ফলে কি হচ্ছে, জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হচ্ছে। জেনেটিক ভ্যারিয়েশনের কারণে আসলে কি হবে, তার রেজাল্ট হিসাবে তোমার হচ্ছে নতুন বৈশিষ্ট্য আসবে, প্রজাতির তোমার হচ্ছে যে প্রকরণ সৃষ্টি হবে, উপপ্রজাতি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কাজ করবে, অর্থাৎ নতুন নতুন বৈশিষ্ট্য আসবে, যেটা আসলে মিওসিসেরই গুরুত্ব। এবং হচ্ছে এখানে আরো কিছু জিনিস সম্পর্কে জানা যায় যে তোমার হচ্ছে যে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে ক্রসিং ওভারকে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রে বা গবেষণার মাধ্যমে দেখি তাহলে বোঝা যায় যে জিনের অবস্থান কোথায়। যে একটা ক্রোমোজোমে আমরা কি বলছিলাম যে সব জায়গায় কিন্তু জিন থাকে না, দেখা গেছে সব জায়গায় ক্রসিং ওভার হয়নি, কারণ দেখা গেছে এই জায়গায় আসলে তোমার হচ্ছে কোনো জিন বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোনো হচ্ছে যে ডিএনএ বা জিন এখানে অবস্থান করতেছে না, কিন্তু এই জায়গায় ক্রসিং ওভার হয়তো হয়েছে। সেটা দেখে আমরা কি বুঝতে পারি যে এই জায়গাটা আসলে কি অবস্থান করতেছে, জিন। তাহলে জিনের এই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতেছে, একটা হেল্প করতেছে, ফলে গবেষণার ক্ষেত্রে একটা কাজ করতেছে। এবং গবেষণার ক্ষেত্রে জিনের এরকম অবস্থান নির্ণয় ক্রসিং ওভারকে দেখার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে আমরা জিনের লোকেশন, তারপরে হচ্ছে তার কি, তার হচ্ছে যে ফাংশন বা কাজ, তাই না, তোমার হচ্ছে যে ফাংশন, তারপরে হচ্ছে যে জিনের যে অবস্থান এবং হচ্ছে যে জিনের হচ্ছে যে বৈশিষ্ট্য, সেই ফাংশনটা আসলে কি, তার বৈশিষ্ট্য আসলে কি, এটা কি ধরনের জিন, এই জিনের কাজ কি, বৈশিষ্ট্য নির্ণয় করা নাকি অন্য কোনো কাজে হেল্প করা, ঠিক আছে। জিনের অসংখ্য রকমের কাজ আছে, আমরা কোর্স চ্যাপ্টারে পড়ছি। তোমার হচ্ছে এই যে জিনিসগুলা, এই যে জিনের লোকেশন এবং হচ্ছে যে বিশেষ করে হচ্ছে তার অবস্থান নির্ণয় করার যে ইয়াটা, এই জিনিসটাকে বলা হয় জেনেটিক ম্যাপিং। এটাকে বলা হয় কি, জেনেটিক ম্যাপিং, এটাকে বা
ক্রোমোজোমাল ম্যাপিং বলে বা জেনেটিক ম্যাপিং বলে, তোমার হচ্ছে এটাকে ক্রোমোজোমাল, তোমার হচ্ছে এরকম ক্রোমোজোমাল ম্যাপিং বলে। এই যে ম্যাপিং যে জিনিসটা, এই জিনিসটার ক্ষেত্রেও আমাদেরকে ক্রসিং ওভার হেল্প করে। ক্রসিং ওভারের ঘটার ফলে, ক্রসিং ওভারকে গবেষণার ফলে, পর্যবেক্ষণের ফলে আমরা তোমার হচ্ছে যে জিন সম্পর্কে অনেকগুলো তথ্য পেতে পারি এবং হচ্ছে কৃত্রিমভাবে গবেষণার ক্ষেত্রে, কৃত্রিমভাবে নতুন বৈশিষ্ট্যের ক্ষেত্রে। কারণ কি দেখো, ন্যাচারালি পৃথিবীর সকল জীবের ক্ষেত্রেই কি ঘটতেছে, এরকম ক্রসিং ওভার ঘটতেছে, জিনের কম্বিনেশন ঘটতেছে, জিনের পরিবর্তন হচ্ছে, নতুন জিন উৎপন্ন হচ্ছে, পরিবর্তিত জিন উৎপন্ন হচ্ছে। এই জিনিসটাকে আমরা যদি কৃত্রিমভাবে একটু কি করতে পারি, যে এক জায়গার তোমার হচ্ছে যে উদ্ভিদের সাথে আরেক প্রজাতির উদ্ভিদের বা এক রকমের উদ্ভিদের সাথে অন্য এলাকার উদ্ভিদের তোমার হচ্ছে এরকম যদি অনেক বেশি তোমার হচ্ছে যে ক্রসিং ওভার করায়, বা হচ্ছে যে এক জায়গার উদ্ভিদের সাথে অন্য জায়গার উদ্ভিদের শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে নতুন যদি প্রজাতি উৎপন্ন করার চেষ্টা করি, কিংবা খেয়াল করে দেখো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে শিখবো যে হচ্ছে যে কাঙ্ক্ষিত ডিএনএ, যেই জিনটা আমার দরকার, যেই ডিএনএটা আমার দরকার, যে হয়তো একটা উদাহরণ দিয়ে ধরো যে থাইল্যান্ডের একটা ধান গাছ দেখা গেছে, সেই ধান গাছ হচ্ছে 10 ফিট লম্বা হয়, কিন্তু বাংলাদেশের ধান গাছ যে ধরো যে 5 ফিট লম্বা। ফলে কি হবে, বন্যার সময় তারা তোমার হচ্ছে যে বন্যার সময় কি হবে, আমাদের ধান গাছ কিন্তু কি হয়ে যাবে, ডুবে যাবে তোমার হচ্ছে যে। কিন্তু আমরা যদি থাইল্যান্ডের ওই ধান গাছটাকে বাংলাদেশে এসে লাগাতে পারি, তাহলে কি হচ্ছে, ওই ধান গাছটা কিন্তু বাংলাদেশে যখন জন্মাবে, সে 10 ফিট লম্বা হওয়ার কারণে কি হবে, বন্যার অল্প পানিতে কিন্তু ডুববে না, কারণ সে তার চেয়ে লম্বা। কিন্তু ওই থাইল্যান্ডের ওই গাছটার পুরাটাকে যদি আমরা নিয়ে আসি, সে দেখা গেছে বাংলাদেশের পরিবেশে টিকে থাকতে পারবে না, অন্যান্য আরো ব্যাপার আছে। কিন্তু আমাদের শুধু কি হওয়া দরকার, আমরা বাংলাদেশের ধান গাছটাই দরকার, যে আমাদের ধানের চাল খুব ভালো হয়, মিষ্টি হয়, খুব ভালো অন্যান্য বৈশিষ্ট্য সব ভালো, ঠিকঠাক, সহজ, অল্প পরিশ্রমে চাষ করা যায়। শুধু আমার দরকার কাকে, লম্বা হওয়ার বৈশিষ্ট্যটাকে। তাহলে সেই লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা ওই থাইল্যান্ডের ওই ধান গাছের কোনো ক্রোমোজোমে দেখা গেছে কোনো একটা জিনে অবস্থান করতেছে, সেই জিনটা লম্বা হওয়ার জন্য দায়ী। তাহলে ওই জিনটাকে আমরা যদি ক্রসিং ওভারের মাধ্যমে আলাদা করে চিনতে পারি, দেখতে পারি, এবং সেই জিনটাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা জানি, এখন কৃত্রিম এই প্রযুক্তি কিন্তু আবিষ্কার হয়েছে, যেটা নিয়ে আমাদের চ্যাপ্টারও আছে, আমরা পড়বো অবশ্যই। সেরকম করে ওই জিনটাকে আলাদা করে, ওইটাকে দিয়ে রিকম্বিনেশন করে আমাদের ধান গাছের ভিতরে শুধুমাত্র ওই জিনটাকে যদি আমরা ঢুকাই দিতে পারি, তাহলে আমাদের ধান গাছের অন্যান্য সকল কি হবে, বৈশিষ্ট্য ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের ধান গাছ কি হয়ে যাবে, এরকম থাইল্যান্ডের গাছটার মতো লম্বা হয়ে যাবে। বাকি বৈশিষ্ট্য তার সবই দেখা যাবে ঠিক আগের ধান গাছটার মতোই থেকে যাবে, তার যে কালার, তার যে স্বাদ, তার যে অন্যান্য বৈশিষ্ট্য আছে, সবগুলাই থেকে যাবে। তাহলে যে কৃত্রিম গবেষণার ক্ষেত্রে বা ফসল উৎপাদনের ক্ষেত্রে, অনেক ভালো তোমার হচ্ছে উন্নত ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আসলে ক্রসিং ওভারের একটা গুরুত্ব আছে। ক্রসিং ওভার কিন্তু আমাদেরকে অনেক কিছু সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, জানতে হেল্প করতেছে, এবং প্রায়োগিক ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমাদের কি করতেছে, হচ্ছে যে উন্নত গবেষণা এবং হচ্ছে যে মানব জীবনে, মানব কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে কিন্তু সে আসলে হেল্প করতেছে। তো এই পয়েন্টগুলোকে আমরা সবগুলা পয়েন্ট করে করে গুছায় লিখে ফেললে আমাদের আসলে ক্রসিং ওভারের পুরো টপিকটাই শেষ হয়ে যাবে। ক্রসিং ওভার খুবই গুরুত্বপূর্ণ, স্যারদের খুব পছন্দের টপিক। ক্রসিং ওভারের সংজ্ঞা যেটা আছে আমরা বলছি, বইয়েও দেখবা যে তোমরা লেখা আছে। আমাদের এই ভিডিও থেকে তুমি খুব সুন্দর করে আসলে এই সংজ্ঞাটাকে আলাদা করতে পারবা। তারপরে হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো, প্রসেসগুলো কি কি হচ্ছে, কোন এনজাইম কাজ করতেছে, এগুলা সম্পূর্ণটা আমরা দেখে লিখতে পারবো। ক, খ, গ, ঘ যে কোনো কোশ্চিনে আসতে পারে, ছোট কোশ্চিনে, বড় কোশ্চিন, সবগুলোর ক্ষেত্রে আমাদের সৃজনশীল কোশ্চিনে কিন্তু ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আসতে পারে। প্লাস এখানে কিছু এমসিকিউ আছে, সব পরীক্ষারই এমসিকিউ এর ক্ষেত্রে যেটা আমাদের কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে, লাস্টে একটা টপিক আছে, যদি এটা আলাদা করে টপিক না, আমরা অলরেডি সেটা সম্পর্কে পড়ে ফেলছি। সেটা হচ্ছে কি, মাইটোসিস এবং হচ্ছে মিওসিসের পার্থক্য। মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য বইয়ে খুব সুন্দর করে বিভিন্ন জায়গায় বক্স করে পার্থক্যগুলো দেয়া আছে। আমি জাস্ট তোমাদের এগুলো আসলে আমরা পড়ায় ফেলছি তোমাদেরকে, আমি বিভিন্ন টপিক পড়ানোর সময় কিন্তু বলে দিচ্ছি। যেমন দেখো মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 5টা ধাপ আছে। মাইটোসিসকে শুধুমাত্র তোমার হচ্ছে কি করা হয়েছে, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসে ভাগ করা হয়েছে। তার ক্যারিওকাইনেসিসটা 5টা ধাপ ছিল, কিন্তু মিওসিসকে আমরা শুরুতেই প্রথমে 2 ভাগে ভাগ করে নিছি, মিওসিস 1, মিওসিস 2। যেখানে তোমার হচ্ছে যে মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজের কিন্তু আবার কি ছিল না, প্রোফেজের কিন্তু আলাদা করে ভাগ ছিল না, উপপর্যায় ছিল না। কিন্তু মিওসিসে আমরা কি পড়ছি, যে প্রোফেজ 1কে আবার তোমার হচ্ছে ভাগ করা হয়েছে কিভাবে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, 5টা উপপর্যায়। সেটা আবার কিসে নাই, মাইটোসিসের ক্ষেত্রে নাই। মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছিল, আমরা জানি মাইটোসিস হচ্ছে যে কোনো কোষেই তোমার হচ্ছে করতে পারে, তোমার হচ্ছে N, 2N, তোমার হচ্ছে যেমন কি 3N, 4N, এরকম পলিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, যে কোনো ধরনের কোষে করতে পারে। এটা আমরা দেখো এই টপিক, এটাও কিন্তু আমরা আগে বলছি, সেটা মাইটোসিস হইতে পারে। কিন্তু মিওসিস কিন্তু শুধুমাত্র 2N কোষ ছাড়া, শুধুমাত্র 2N কোষ ছাড়া অন্যান্য কোনো ধরনের তোমার হচ্ছে যে ক্রোমোজোম বিশিষ্ট কোষে কিন্তু হচ্ছে এটা আসলে হতে পারবে না। এরকম একটা পার্থক্য আছে। মাইটোসিসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু যে ইন্টারফেস দশাটা সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, অনেক লেন্দি হয়, এবং ইন্টারফেস দশাটার অনেক পরে গিয়ে দেখা গেছে ইন্টারফেস দশা সম্পন্ন করে একটা কোষ অপেক্ষা করে, অনেক পরে গিয়েও দেখা গেছে সে মাইটোসিস শুরু করতে পারে। কিন্তু মিওসিসে সাধারণত যেটা হয়, যে মিওসিস ধাপের, মিওসিস 1-এর
ঠিক আগ মুহূর্তে বা প্রোফেজের শুরুতেই তোমার হচ্ছে কি হয়, তার ইন্টারফেজ হয়। যদিও তোমাদের বইয়ে ভাবে লেখা আছে, হাসান স্যারের বইয়ে, যে প্রোফেজে এটা ঘটে। আসলে ঠিক প্রোফেজে ইন্টারফেজ হয় এরকম না। প্রস্তুতি পর্যায়ে ঠিক প্রোফেজ শুরু হওয়ার আগ মুহূর্তে হয়, কিন্তু মাইটোসিসে আরো আগে হয়ে থাকে, দীর্ঘদিন আগে হয়ে থাকে, এর অনেক দিন পরে গিয়ে হয়তো কোষ বিভাজন হচ্ছে। মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু আবার বংশগতির ক্ষেত্রে তোমার হচ্ছে যে প্রকরণ সৃষ্টির ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। দেখো একটা উদাহরণ দিই, ধরো যে একটা চুলের কোষ বিভাজিত হয়ে নতুন চুল তৈরি করতেছে, নখ কাটলে আবার নখ বেড়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, চুলের কোষের বিভাজিত হয়ে চুলের ওই জায়গায় কিন্তু আবার চুলই গজাচ্ছে। চুলের এখানে কি ধরো যে কিডনি বা হার্ট গজায় যাচ্ছে না, কারণ হচ্ছে কি চুলের যে কোষটা তোমার কেটে ফেলার আগে যেরকম ছিল, তোমার যদি কালো চুল থাকে আবারও চুল কাটলে কালো চুলই হচ্ছে তোমার কি হবে, গজাবে। অর্থাৎ এখানে কি হচ্ছে, হুবহু অপত্য দুইটা কোষ কি থাকতেছে, একই রকম থাকতেছে, এবং এখানে কোনো ধরনের কি আসতেছে না, ভ্যারিয়েশন বা প্রকরণ বা পরিবর্তন আসতেছে না, যেটা মিওসিসে ঘটবে। ফলে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রেও মিওসিস আমাদের কাজে দিবে, কারণ মেন্ডেলের সূত্র বংশগতি, চারিত্রিক বৈশিষ্ট্য এসব নিয়ে কাজ করে। কিন্তু মাইটোসিসে তার মানে মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে কোনো ধরনের কি থাকবে না, ভূমিকা থাকবে না। মাইটোসিসে কি হচ্ছে, নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবারই বিভাজিত হচ্ছে, সবই একই রকম। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমোজোম না, সে হচ্ছে এখানে আলাদা হয়ে গেছে, তার একটা আলাদা রোল আছে, ফাংশন আছে। সে বলছে আমি বিভাজিত হব না, নিউক্লিয়াস তুমি দুইবার বিভাজিত হও, আমি একবারই হব। এই জন্য মিওসিসে কি হচ্ছে, মিওসিস একে আসলে তোমার হচ্ছে যে কোনো ক্রোমোজোমের হচ্ছে যে সেন্টোমিয়ার বরাবর কি হচ্ছে না, সেন্টোমিয়ারের কোনো বিভাজন হচ্ছে না। তার মানে এটা আরেকটা পার্থক্য, যে মাইটোসিসে কিন্তু সেন্টোমিয়ারটা আলাদা হয়ে যাচ্ছে মেটাফেজ ধাপের শেষে এবং অ্যানাফেজ ধাপের শুরুর দিকে বা মেটাফেজ ধাপের শেষের দিকে, যে দিয়ে তোমার হচ্ছে যে দুইটা অপত্য ক্রোমোজোম আলাদা হয়ে যাচ্ছে বা ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যাচ্ছে। যেটা মেটাফেজ একে কিন্তু কি হচ্ছে, হোমোলোগাস ক্রোমোজোম দুটা, একটা ক্রোমোজোম এদিকে চলে আসতেছে, আরেকটা এদিকে চলে যাচ্ছে, কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয়ে ক্রোমোজোমের দুইটা অংশ দুই দিকে যাচ্ছে না। যেটা মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে, ক্রোমোজোম সেন্টোমিয়ার বরাবর সেন্টোমিয়ারও বিভাজিত হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, এবং সেন্টোমিয়ার বিভাজিত হওয়ার ফলে ক্রোমোজোমটা সংখ্যায় ডাবল হয়ে যাচ্ছে, নতুন দুইটা ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। তাহলে এটা হচ্ছে মাইটোসিসের সাথে মিওসিসের পার্থক্য। আমরা আসলে সবগুলো পার্থক্য এভাবে করলে 10টা-12টা পার্থক্য দেখো, খেয়াল করে। আমার মনে হয় না তোমার মুখস্থ করা লাগবে, তুমি যদি হচ্ছে এভাবে হিসাব করে পুরো চ্যাপ্টারটা বুঝে দেখে শুনে তোমার হচ্ছে যে একদম অনুধাবন করে আমরা যদি পড়ি, বা আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি হচ্ছে যে পুরো চ্যাপ্টারটা আসলে আমাদের কিন্তু পড়া হয়ে যাওয়া সম্ভব। সবগুলো ভিডিও দেখলে একদম কিন্তু পুরো চ্যাপ্টার আসলে আমাদের পড়া হয়ে যাবে, এবং হচ্ছে যে আমরা এগুলা পরে একটু বই দেখে নিলে লেখার সিস্টেমটা কিরকম হবে সেটা আমরা খুব সুন্দর করে হচ্ছে যে কোনো এক্সামের ক্ষেত্রে গুছিয়ে মনে হয় লিখতে পারবো। তো হচ্ছে যে আজকে আমাদের এই টপিকের ক্ষেত্রে আমরা ক্রসিং ওভার নিয়ে মেনলি আলোচনা করছি, সাথে তোমাদের মাইটোসিস মিওসিসের পার্থক্যটা নিয়েও তোমাদের হচ্ছে সাথে একটু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য চ্যাপ্টারের অন্য ভিডিওতে অবশ্যই দেখা হবে। তোমরা সেই পর্যন্ত খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।